আজকে আমাদের বিষয় হচ্ছে কি, আমরা এই যে থ্যালামাস থেকে শুরু করব। থ্যালামাস, তাহলে আমরা এর আগের ক্লাসে সেরেব্রাম পর্যন্ত পড়ছিলাম, আজকে থ্যালামাস থেকে শুরু করব। তাহলে থ্যালামাস কি কি কাজ করে চলো দেখি। তাহলে থ্যালামাসের জন্য আরেকটা পেজ নিয়ে আমরা, থ্যালামাস তো আমরা এই চিত্রের মধ্যে দেখাইছিলাম। এই যে দেখো, এই যে অঞ্চলটা আছে, এই যে অঞ্চলটা দেখো, এই যে এখানে অঞ্চলটা আছে, এই অঞ্চলটা দেখছো, এই অঞ্চলটাকেই মূলত আমরা বলতেছি কি থ্যালামাস। আর এর নিচের অঞ্চল যেটা আছে, এই নিচে যে অঞ্চলটা আছে, এর নিচের অঞ্চল, এই অঞ্চলটাকে মূলত আমরা বলতেছি কি হাইপোথ্যালামাস, যেটা মূলত পিটুইটারি গ্রন্থির সাথে জড়িত, পিটুইটারি গ্রন্থির সাথে জড়িত। তাহলে এখন আসো একটা পেজ নিয়ে আমরা দেখি হাইপোথ্যালামাস এবং থ্যালামাস আমাদের বডিতে কি কি করে। তাহলে আসি থ্যালামাস। থ্যালামাস দেখো, থ্যালামাস হচ্ছে আমাদের বডি, তোমাদের বইয়ে যদিও থ্যালামাস নিয়ে কোনো কথা নাই, আমি তাও কিছু কথা বলি। এক, এটা হচ্ছে আমাদের বডির, আমাদের ব্রেনের রিলে স্টেশন। রিলে স্টেশন মানে থ্যালামাসকে কি বলে? রিলে স্টেশন বলে। রিলে স্টেশন মানে কি? রিলে স্টেশন মানে হচ্ছে যে মিডলম্যান, আমরা যেটাকে মিডলম্যান বলি, মিডলম্যান। ঠিক আছে, মিডলম্যান কিরকম? মনে করো আমি ওই যে কুরিয়ারওয়ালা, কি কুরিয়ারওয়ালা হচ্ছে একটা মিডলম্যান। আমি কোনো একটা জিনিস এখান থেকে ঢাকা পাঠাতে যাচ্ছি, তা আমি দিলাম কাকে? কুরিয়ার যে পৌঁছায় কুরিয়ারম্যান, কুরিয়ারম্যানকে দিলাম, কুরিয়ারম্যান গিয়ে ওইটা পৌঁছায় দিল। ঠিক আছে, তাহলে আমি পৌঁছাইলাম কার কাছে? কুরিয়ারম্যানের কাছে। কুরিয়ারম্যান কার কাছে পৌঁছালো? যার কাছে আমি পাঠাইতে চাচ্ছি তার কাছে বিষয়টা পৌঁছাইলো। তাহলে এইটা হচ্ছে এক ধরনের রিলে স্টেশন। ঠিক আছে, রিলে স্টেশন কি করে? কোনো একটা স্নায়ুর উদ্দীপনা প্রথমে কোথায় যায়? থ্যালামাসে যায়। থ্যালামাস তারপর এটাকে মস্তিষ্কে বা সেরিব্রামে পাঠায়। ঠিক আছে, তাহলে বিষয়টা কি? কোনো একটা উদ্দীপনা, মানে তুমি যে ব্যথা পাইছো বা যে কোনো ধরনের স্নায়ু উদ্দীপনা, ব্যথা পেতে পারো বা কোনো ধরনের ফিল হতে পারে, ঠান্ডা গরমের একটা ফিল হতে পারে, এই যে একটা অনুভূতি, এই যে একটা উদ্দীপনা বা স্নায়ু উদ্দীপনা, বা এটাকে আমরা কি বলি? স্নায়ু উদ্দীপনা। এই স্নায়ু উদ্দীপনা, যে কোনো উদ্দীপনা প্রথমে কার কাছে যাবে? প্রথমে যাবে থ্যালামাসের কাছে। প্রথমে যাবে থ্যালামাসের কাছে, তারপর থ্যালামাস থেকে কার কাছে যাবে? সেরেব্রামের কাছে যাবে। ঠিক আছে, তাহলে দেখছো এটা মূলত কিসের মতো? একটা মিডলম্যানের মতো না? আমি একে দিলাম, এ আরেকজনকে দিল, এরকম একটা বিষয়। তাহলে এ হচ্ছে আমাদের মিডলম্যানের মতো কাজ করে। আচ্ছা, এরপরে মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক আচরণ। মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক আচরণ, সামাজিক আচরণ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক আচরণ। আমি জানি না ব্যক্তিত্ব জিনিসটা ওই যে বলে না ব্যবহারে বংশের পরিচয়, এরকম একটা বিষয় আছে। তাহলে এই যে আমাদের ব্যক্তিত্বটা আছে, আমরা কোন সিচুয়েশনে কিরকম ব্যবহার করতেছি, এটা হচ্ছে আমাদের ব্যক্তিত্বের অংশ। দেখো, যে কোনো একটা ঘটনাতে তোমরা এখানে যতজন আছো সবাই কিন্তু সেম রিয়েক্ট করবা না। যে কোনো একটা ঘটনাতে হ্যাঁ কিছু কিছু রিয়েকশন সেম থাকবে। মনে করো কেউ একজন এসে তোমাদেরকে ভয় লাগাচ্ছে অথবা অবাক করে দিছে, যেমন এখানে যদি এখন লিওনেল মেসি আসে, সবাই অবাক হবে না, ওটা কমন। কিন্তু কিছু কিছু ঘটনা আছে সবাই আলাদা আলাদা রিয়েকশন, মানে কোনো একটা ঘটনা তোমরা শুনছো, এর আলাদা রিয়েকশন হয়েছে, তোমাদের আলাদা রিয়েকশন হয়েছে, এরকম হতে পারে না? তো এটা হচ্ছে যে তোমাদের ব্যক্তিত্বের অংশ। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে কি তোমাদের ব্যক্তিত্বের অংশ। তাহলে এরপরে চাপ, স্পর্শ এবং যন্ত্রণা। চাপ, স্পর্শ এবং যন্ত্রণা। যন্ত্রণার যে ফিলিংসটা, এটা এটার মধ্যে হয়, মানে আবেগটা, যন্ত্রণার আবেগ থ্যালামাসের মধ্যে থাকে, থ্যালামাসের মধ্যে অনুভূত হয়, থ্যালামাসের মাধ্যমে অনুভূত হয়। তাহলে এই তিনটা কথা বললে হবে, আর বেশি কিছু লাগবে না।
জাস্ট এই তিনটা কথা মনে রাখবা, বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবা যে এই রিলে স্টেশনের কথা। ঠিক আছে, থ্যালামাসকে কি বলে? রিলে স্টেশন বলে। এই জিনিসটা অবশ্যই অবশ্যই মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা এরপর আসতেছি হাইপোথ্যালামাসের কাছে। আসো এরপর আসতেছি আমরা হাইপোথ্যালামাস। আচ্ছা, তাহলে এখানের প্রথম কথা হচ্ছে কি, হাইপোথ্যালামাসের প্রথম কথা হচ্ছে এটার মধ্যে লিম্বিক স্টেশন থাকে। কি থাকে? লিম্বিক স্টেশন। আচ্ছা, লিম্বিক স্টেশন মূলত কি? লিম্বিক স্টেশন মূলত হচ্ছে তোমাদের যে আচার ব্যবহার, এটা হচ্ছে লিম্বিক স্টেশন নিয়ন্ত্রণ করে। তোমরা কার সাথে কিরকম ব্যবহার করতেছো, তোমার আচার আচরণ কিরকম, ওইটা হচ্ছে কি লিম্বিক স্টেশন নিয়ন্ত্রণ করে। তাহলে এটা এই যে মানুষের আচার ব্যবহার নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আরেকটা কথা, এটাতে আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে কি গ্রে ম্যাটার নির্মিত। গ্রে ম্যাটার নির্মিত। আচ্ছা, গ্রে ম্যাটার নির্মিত মানে কি? গ্রে ম্যাটার নির্মিত মানে কি? গ্রে ম্যাটার নির্মিত মানে এখানে শুধুমাত্র গ্রে ম্যাটারই উপস্থিত, হোয়াইট ম্যাটার নাই। তার মানে এখানে শুধুমাত্র কি আছে? কোষ দেহ আছে। এরকমও হতে পারে, বা নিউরনের মধ্যে শুধু কোষ দেহ থাকতে পারে, প্রলম্বিত অংশ নাও থাকতে পারে। ঠিক আছে, তাহলে এই থ্যালামাসটা কি নির্মিত? গ্রে ম্যাটার নির্মিত। হাইপোথ্যালামাসও গ্রে ম্যাটার নির্মিত, এটাও গ্রে ম্যাটার নির্মিত। ঠিক আছে, আচ্ছা তাহলে লিম্বিক স্টেশন মানুষের আচার ব্যবহার নিয়ন্ত্রণ করে। তাহলে এটার কাজ কার? এটার কাজ অবশ্যই হচ্ছে যে আমাদের হাইপোথ্যালামাসের। আচ্ছা, এরপর আসতেছে কি, এর মধ্যে পিটুইটারি গ্রন্থির সাথে যুক্ত। এটি পিটুইটারি গ্রন্থির সাথে, আমরা চিত্রের মধ্যে দেখছি বিষয়টা, এটি পিটুইটারি গ্রন্থির সাথে যুক্ত এবং এর কার্যাবলী কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে। এর কার্যাবলী কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে। বিষয়টা বুঝছি? এর কার্যাবলী কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এরপর ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম এইসব সেন্স করে। ক্ষুধা, তৃষ্ণা, ঘুম ইত্যাদি উদ্দীপনা এর মাধ্যমে উদ্দীপিত হয়। ইত্যাদি উদ্দীপনা উদ্দীপিত হয়। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবা যদি পারো। এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, মানে কোনটা কি কি করে। যেমন এখানে দেখো, এই যে ক্ষুধা, তৃষ্ণা, ঘুম, এই জায়গায় আমরা কি দেখছি? চাপ, স্পর্শ এবং যন্ত্রণা। ঠিক আছে, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। তাহলে থ্যালামাস, হাইপোথ্যালামাস গেল, লিখে ফেলো এগুলো একটু। এরপরে আমাদের আসতেছে কি? মধ্য মস্তিষ্ক। আচ্ছা, আমরা এই যে দেখো এখানে দেখি, এইটা হচ্ছে কি? সেরেবেলাম। এই অংশটা কি? সব একটু এদিকে তাকাই। এই অংশটা কি? সেরেবেলাম। এই অংশটা, এটা হোয়াইট দিলে দেখা যাবে মনে, এই যে এই অংশটা কি? সেরেবেলাম। এই অংশটা পন্স, এই অংশটা মেডুলা অবলাঙ্গাটা। ওকে, আর উপরের এতটুকু অংশ আমরা কি পড়ছি? এই যে এই এতটুকু অংশ আমরা কি পড়ছি? মধ্য মস্তিষ্ক, অগ্রমস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক বলতেছে, অগ্রমস্তিষ্ক এতটুকু অংশ। ঠিক আছে, এই এতটুকু অংশ। তাহলে এই গেল
এই গেল এই গেল, তাহলে এই যে দেখো বাকি একটা অঞ্চল রয়ে গেছে না, একটু রেড কালার দিয়ে দেখাই, বাকি একটা অঞ্চল এদিকে রয়ে গেছে না, দেখো তো রয়ে গেছে, এখানে একটা অঞ্চল রয়ে গেছে, এইটাই মূলত কি, এইটাই মূলত মধ্য মস্তিষ্ক। আমরা কি বিষয়টা বুঝছি? এই অঞ্চলটা হচ্ছে কি মধ্য মস্তিষ্ক। ওকে, তাহলে আমরা এটা আঁকা কন্টিনিউ করব, আগে অগ্র মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক আঁকবো, তারপর ওখানে আমরা দেখাই দিব যে মধ্য মস্তিষ্ক কোনটা। ঠিক আছে, ওইটার জন্য আগে আমরা পশ্চাৎ মস্তিষ্কটা আঁকবো। তাহলে এই জিনিসটা বুঝছি। তাহলে এই গেল হচ্ছে কি অগ্র, এই হচ্ছে পশ্চাৎ। তাহলে দেখো অগ্রের সাথে পশ্চাতের সংযোগ করাবে, অগ্রের সাথে পশ্চাতের সংযোগ করাবে, এতটুকুই কাজ হচ্ছে মধ্য মস্তিষ্কের। এরপরে দর্শন এবং শ্রবণেও হেল্প করবে। তাহলে এই এরিয়াটা বুঝছি আমরা, এরিয়াটা বুঝছি। তাহলে আসো পড়ায় আসি আবার, তাহলে লেখায় আসি। এরপরে আসতেছি মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক, তাহলে এর প্রধান কাজটা কি? মধ্য মস্তিষ্কের প্রধান কাজটি হলো অগ্র মস্তিষ্ক ও পশ্চাৎ মস্তিষ্কের সংযোগ করা। অগ্র ও পশ্চাৎ মস্তিষ্কের সংযোগ স্থাপন করা। অগ্র ও মধ্য ও পশ্চাৎ মস্তিষ্কের সংযোগ স্থাপন করা, এটাই হচ্ছে যে মধ্য মস্তিষ্কের কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে দর্শন এবং শ্রবণে সাহায্য করে। দর্শন ও শ্রবণ মানে চোখে দেখা এবং কানে শোনা, শ্রবণে সাহায্য করে। ঠিক আছে, এই উদ্দীপনাগুলোকে এ সাহায্য করবে। আচ্ছা, এরপর হচ্ছে যে পেশির সমন্বয় এবং ভারসাম্য রক্ষা, এই তিনটা কাজ। পেশির সমন্বয় ও ভারসাম্য রক্ষা করে। ঠিক আছে, তাহলে পেশির সমন্বয় এবং ভারসাম্য রক্ষা করে, তাহলে এই কাজগুলা এই যে দর্শন, শ্রবণ, পেশির সমন্বয় এবং ভারসাম্য রক্ষা। ঠিক আছে, যে আমরা যে হাঁটতে পারতেছি, একটা ভারসাম্য আছে না আমাদের বডির ভারসাম্য, তাহলে আমাদের বডির ভারসাম্য যদি হারিয়ে যায় আমরা কি করব? আমরা ফল করব বা পড়ে যাব, 2-3 কদম গেলেই আমরা কি হব? পড়ে যাব, এই একটা বিষয়। ঠিক আছে, তাহলে ভারসাম্য রক্ষা করে, পেশি সমন্বয় করে। ওকে, তাহলে মধ্য মস্তিষ্ক শেষ। এর চেয়ে বেশি এই 3টা লাইনই পড়লে হবে, এর চেয়ে বেশি কিছু লাগবে না। সেটা বলতে পারতেছি না আগে নাকি পরে, সেটা ডিসাইড করে যে মাকসাদে। আচ্ছা দেখো, তাহলে এই যে আমাদের এবার আসতেছি পশ্চাৎ মস্তিষ্কের কাছে। তাহলে এই পশ্চাৎ মস্তিষ্কটা আমরা একটু আঁকি। দেখো পশ্চাৎ মস্তিষ্কটা আগে একটু আঁকি। তাহলে এই যে আমাদের নালীটা সৃষ্টি হয়েছে, এইটা একটু পরে এভাবে লম্বাভাবে যাবে। এই যে দেখো এটা দিকে কন্টিনিউ হবে, এটা এদিকে আস্তে আস্তে কন্টিনিউ হবে, কন্টিনিউ হয়ে এদিকে অল্প যাবে। এই যে দেখো এই দিকে একটা অংশ সৃষ্টি হবে। এটা একটু ঠিক করে আঁকি। হ্যাঁ, বুঝিনি? এইরকম একটা অংশ সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে এই অংশটাকে আমরা বলি সেরেবেলাম। এই অংশটাকে, এই যে এখানে দেখো এই অংশটাকে বলে সেরেবেলাম। ঠিক আছে, তাহলে আমরা পশ্চাৎ মস্তিষ্কের কয়টা অংশ বলছি? 3টা অংশ। তাহলে এই গেল সেরেবেলাম। এরপরে এইদিকে একটা অংশ আছে, এটাকে বলে পন্স। এইদিকে এটা আরেকটা কালি দিয়ে আঁকাই। এই যে এইদিকে একটা অংশ আছে, এইটাকে বলে পন্স। ঠিক আছে, তারপর এই যে আরেকটু নিচে গিয়ে একটা অঞ্চল পাবা, একটা অঞ্চল। এই যে অঞ্চল, মনে করো আমরা অঞ্চলের কথা বলতেছি, এই যে অঞ্চল পাবা, এই অঞ্চল হচ্ছে কি মেডুলা অবলাঙ্গাটা।
ঠিক আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে পন্স। এইটা হচ্ছে কি পন্স। তাহলে দেখো এই অঞ্চল, এই অঞ্চল আর এই অঞ্চল, এই তিনটা অঞ্চল কার, এই তিনটা অঞ্চল হচ্ছে যে আমাদের পশ্চাৎ মস্তিষ্কের। তাহলে আমরা যদি এটা কমপ্লিট করে দিই এই জায়গায়, এই জায়গায় দেখো, এই জায়গায় যদি কমপ্লিট করে দিই, সেই ক্ষেত্রে এখানে কিছু অঞ্চল রয়ে যায়, এখানে কিছু কি অঞ্চল রয়ে যায়, এখানে যেরকম কিছু অঞ্চল রয়ে গেছিল এখানেও কিছু অঞ্চল রয়ে যাবে। এই যে কিছু অঞ্চল রয়ে গেল, এই অঞ্চলটাই হচ্ছে মূলত মধ্য মস্তিষ্ক, এই অঞ্চলটাই মূলত মধ্য মস্তিষ্ক। তাহলে বিষয়টা আমরা বুঝছি। এই গেল অগ্র মস্তিষ্ক, এই যে কয়টা পার্ট, এই যে আমরা কি কি পড়ছিলাম, কোথায় কোথায়, এই যে এটা হচ্ছে কি সেরেব্রাম, এই সেরেব্রাম গেল, তারপরে এই যে থ্যালামাস গেল, এই যে হাইপোথ্যালামাস গেল, এই সকল অঞ্চল হচ্ছে যে কি কার, অগ্র মস্তিষ্কের। আর হলুদ চিহ্নিত যে অংশগুলো আমরা বলতেছি এগুলো হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের। তারপর এই যে এরিয়াটা কোনো চিহ্নিতর মধ্যে পড়তেছে না, ওই অঞ্চলটাকে আমরা মূলত বলতেছি মধ্য মস্তিষ্ক, ওই অঞ্চলটাকে। তাহলে এই গেল একটা মস্তিষ্কের কমপ্লিট চিত্র। আচ্ছা, এখন তোমাদের বিষয় হচ্ছে এরপরে কি আছে, এরপরে কি আছে বলো তো, এরপরে কি হবে, এরপরে যেটা আমরা কন্টিনিউ করতেছি, যে রেখার এই যে ইয়াটা আমরা কন্টিনিউ করতেছি, এইটাই মূলত সুষুম্না কাণ্ড। তার মানে মেডুলা অবলাঙ্গাটার পরেই যে অংশটা আছে এটাই হচ্ছে সুষুম্না কাণ্ড। ঠিক আছে, সুষুম্না কাণ্ড, এটাই হচ্ছে সুষুম্না কাণ্ড। এটা ব্রেনের ফোরামেন ম্যাগনাম নামক একটা ছিদ্র দিয়ে বের হয়। আমাদের মাথার খুলির অক্সিপিটালের ঠিক পেছনে, অক্সিপিটালের পরে একটা মাথার খুলি আছে, মানে মাথার খুলির ছিদ্র আছে, সেটাকে বলে ফোরামেন ম্যাগনাম। ফোরামেন ম্যাগনাম এটা আমরা দেখাবো সুষুম্না কাণ্ড পড়ানোর সময় দেখাবো। ফোরামেন ম্যাগনাম থেকে মূলত সুষুম্না কাণ্ডটা নিচের দিকে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের মস্তিষ্কের একটা চিত্র। বিষয়টা বুঝলাম? এবার আসো, তাহলে আমরা এই যে পশ্চাৎ মস্তিষ্ক পড়তেছি, পশ্চাৎ মস্তিষ্কের কাজটা কি এটা একটু দেখবো। ঠিক আছে, তাহলে চলো আরেকটা পেজে যাই। তাহলে এরপর হচ্ছে কি পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে পশ্চাৎ মস্তিষ্ক কি, মধ্য মস্তিষ্কের নিচে এবং সুষুম্না কাণ্ডের উপরে। মধ্য মস্তিষ্কের নিচে আমরা চিত্রের মধ্যে দেখছি তো, তাই না? চিত্রের মধ্যে কি দেখলাম, এই যে মধ্য মস্তিষ্কের নিচে সুষুম্না কাণ্ডের উপরে যে অংশটা উপস্থিত এটাকে আমরা বলি পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে কাকে বলে আসলে কি লিখবা, মধ্য মস্তিষ্কের নিচে এবং পশ্চাৎ নিচে এবং সুষুম্না কাণ্ডের উপরে। সুষুম্না কাণ্ডের উপরে যে অংশ, মস্তিষ্কের যে অংশ, এটা লেখো, ওটা লিখলে বেটার হবে। মস্তিষ্কের যে অংশ, মস্তিষ্কের যে অংশ উপস্থিত তাকে পশ্চাৎ মস্তিষ্ক বলে। ঠিক আছে, তাহলে পশ্চাৎ মস্তিষ্কের কয়টা পার্ট, তিনটা পার্ট, পন্স, মেডুলা অবলাঙ্গাটা আর সেরেবেলাম। প্রথমে আমরা সেরেবেলাম নিয়ে পড়ব। তাহলে চলো সেরেবেলাম। সেরেবেলাম হুবহু কার মতো, সেরেব্রামের মতো। আমরা দেখব সেরেবেলাম হুবহু কার মতো, সেরেব্রামের মতো। দেখো, তাহলে পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হলো কে, সেরেবেলাম। তাহলে ইনফরমেশন লেখো, পশ্চাৎ মস্তিষ্কের
পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হচ্ছে সেরেবেলাম। ঠিক আছে, পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হচ্ছে সেরেবেলাম। আচ্ছা, এরপরে এটিও দুইটি খণ্ডে বিভক্ত, এটিও ব্রেনের মতো দুইটি খণ্ডে বিভক্ত। সেরেব্রামের মতো, সেরেব্রাম এর মতো দুইটি খণ্ডে বিভক্ত। ঠিক আছে, মানে ডান সেরেবেলাম বাম সেরেবেলাম, ডান সেরেবেলাম বাম সেরেবেলাম, এরকম দুইটা খণ্ডে বিভক্ত। ঠিক আছে, আচ্ছা, এই তো দুইটা খণ্ডে বিভক্ত। এই দুইটা খণ্ডকে জোড়া লাগাচ্ছে কে? এই দুইটা খণ্ডকে, আচ্ছা, ব্রেনকে জোড়া লাগাইছিল কে? ব্রেনের দুইটা খণ্ডকে কোন স্নায়ু জোড়া লাগাইছিল? কর্পাস ক্যালোসাম, কর্পাস ক্যালোসাম। আর এই দুইটাকে জোড়া লাগাবে কে? এই দুইটাকে জোড়া লাগাবে ভার্মিস। কে জোড়া লাগাবে? ভার্মিস। এটাও কি স্নায়ু, এটাও স্নায়ু। এই দুইটাকে জোড়া লাগাবে ভার্মিস। এটা তোমাদের বইয়ে নাই, ভার্মিস। ভার্মিস এই দুইটাকে জোড়া লাগাবে। আচ্ছা, এরপরে এটার ওজনটা একটু, আচ্ছা, কি দিয়ে গঠিত আগে এটা একটু লিখি। কি দিয়ে গঠিত? আচ্ছা, ব্রেন কি দিয়ে গঠিত ছিল? ব্রেন কি দিয়ে গঠিত ছিল? নিউরন। এটাও কি দিয়ে গঠিত হবে? নিউরন। ব্রেনের উপরের অংশে কি ছিল? গ্রে ম্যাটার, গ্রে ম্যাটার। আর নিচের অংশে কি ছিল? হোয়াইট ম্যাটার। কারণ কোষ দেহ উপরের দিকে ছিল, সেজন্য এটা গ্রে ম্যাটার ছিল। আর প্রলম্বিত অংশ বা অ্যাক্সন নিচের দিকে ছিল, সেজন্য এটা হোয়াইট ম্যাটার ছিল। এইখানেও সেম টু সেম, এখানেও সেম। তাহলে সেরেবেলামের উপরের অংশ ধূসর বা গ্রে বর্ণের কোষ দেহ দ্বারা গঠিত। কোষ দেহ দ্বারা গঠিত, তাই উপরের অংশটি গ্রে ম্যাটার। এবং নিচের অংশে স্নায়ু, আচ্ছা, নিউরন লিখি। নিচের অংশে নিউরনের অ্যাকসন থাকে, তাই এটি সাদা বর্ণের হোয়াইট ম্যাটার। ঠিক আছে, তাহলে একদম হুবহু ব্রেনের মতো। ব্রেনের মতো দুইটা খণ্ডে বিভক্ত। ব্রেনের মতো এটা তো বাইরের দিকে কি আছে? গ্রে আছে। ভেতরের দিকে কি আছে? হোয়াইট আছে। আচ্ছা, এই গেল। এরপর সেরেবেলামের ওজন যদি বলি, সেরেবেলামের ওজন হচ্ছে কত? ওজন হচ্ছে যে 150 গ্রাম অনলি। 150 গ্রাম সেরেবেলামের, মোটামুটি, মানে ফিক্সড কিছু হয় না। 150 গ্রাম মানে 150 গ্রামের আশেপাশে, অ্যাভারেজটা বলতেছে 150 গ্রাম অ্যাভারেজ। কারোটা ফিক্সড না, তোমার আকার আকৃতির উপর ডিপেন্ড করে। আকার আকৃতির উপর, কারণ আকার আকৃতি অনুযায়ী আমাদের অঙ্গগুলোর সাইজ এবং ওয়েটটা নির্ভর করে। আমরা পড়ছিলাম কি, মস্তিষ্কের ওজন আমরা কত পড়ছিলাম? 80%। পুরো মস্তিষ্কের 80% হচ্ছে সেরেব্রাম, আর এটা হচ্ছে 150 গ্রাম। পুরো মস্তিষ্কের ওজন কত? 1.3 থেকে 1.5 কেজি। এই জিনিসটা কি ফিল হয়? মস্তিষ্কের এত ভারী যে ওজন 1.3 1.5 কেজি কম 1.5 কেজি, এই 1.5 কেজি কি তোমার মাথায় ফিল হচ্ছে? ফিল হচ্ছে না। তুমি ফিল করতে পারতেছো মাথায়? মাথা ব্যথা করা এক জিনিস, কিন্তু মাথার মধ্যে কি ফিল করতেছো এই ওজনটা? ওজনটা ফিল করতেছো না।
কেন ফিল করতেছে জানো? কেন ফিল করতেছে? কারণ এই যে মস্তিষ্কটা হচ্ছে তরলের মধ্যে ভাসমান। আমাদের ভেতরে করোটির ভেতরে তরল আছে, তরলের ভিতরে ভাসমান হচ্ছে মস্তিষ্ক, ওই জন্য এই ওজনটা তোমরা ফিল করতে পারতেছো না। বিষয়টা বুঝছি? ফ্লুইড, নিউরন ফ্লুইড বলতে পারো এটাকে। আচ্ছা দেখো, তাহলে এই কি কি নিয়ন্ত্রণ করে, এর কাজটা দেখি। প্রথম কাজ সেটা হচ্ছে যে এ ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ করে। ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ করে, মানে ঐচ্ছিক যে কাজগুলো নিয়ন্ত্রণ করবে। দুই নম্বরে আসো, ঐচ্ছিক পেশির টান নিয়ন্ত্রণ করে, মানে ঐচ্ছিক পেশির কার্যাবলী নিয়ন্ত্রণ করে। ঐচ্ছিক পেশির কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তো এই দুইটা কাজ মনে রাখলে হবে। তাহলে ঐচ্ছিক কাজগুলো কে নিয়ন্ত্রণ করবে? সেরেবেলাম ঐচ্ছিক কাজগুলো নিয়ন্ত্রণ করবে। তাহলে এতটুকু লিখে নাও। তাহলে এরপরে আসি পন্সে। পন্স কি করতেছে? পন্সের কাজটা একটু আমরা দেখি। তাহলে পন্স তাহলে পন্সের কাজ, পন্সের সম্পর্কে তোমরা যেটা লিখবা সেটা প্রথম কথা হচ্ছে এটা তোমার উপরের যে আমাদের সেরেবেলাম পড়লাম, নিচে হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা, উপরে হচ্ছে সেরেবেলাম। এদিকে দেখো চিত্রের মধ্যে দেখো উপরে কি সেরেবেলাম, নিচে কি মেডুলা অবলাঙ্গাটা। এটা হচ্ছে সেরেবেলাম এবং মেডুলা অবলাঙ্গাটার সংযোগ স্থাপন করবে। পন্স কি মেডুলা অবলাঙ্গাটা এবং সেরেবেলামের সংযোগ স্থাপন করবে, মানে মাঝখানে আছে আর কি তাদের। তাহলে এটা কি মেডুলা অবলঙ্গটা ও সেরেবেলামের মধ্যে সংযোগ স্থাপন করে। অবলঙ্গটা। আচ্ছা, এরপর আসতেছি। এরপরে কাজটা তোমরা খুব বেশি মনে রাখবা। পন্সের এরিয়াতে এসেই ওই যে আমরা বলছিলাম যে স্নায়ুর ক্রস হচ্ছে বলে বাম সাইডের, মানে আমাদের সেরেব্রামের বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার শরীরের ডান অংশকে এবং ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার শরীরের বাম অংশকে নিয়ন্ত্রণ করতেছে। ওইটা পন্সে এসে আসলে ক্রসটা হয়। ঠিক আছে? তাহলে স্নায়ুর ক্রসওভার, এটাকে আমরা বলতেছি স্নায়ুর ক্রসওভার। হ্যাঁ, না, স্নায়ুর ক্রসওভার পন্সের মধ্যেই পন্সের মাধ্যমে হয়। ঠিক আছে? মানে পন্সের মাধ্যমে না, পন্সের অঞ্চলে হয়। পন্সের অঞ্চলে হয় লিখবা, যে পন্সের অঞ্চলে হয়। আচ্ছা, এরপরে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা শ্বসন কার্য নিয়ন্ত্রণ করে। এই জিনিসটা মেডিকেলও আসছে। তোমাদেরকে এখন যে জিনিসটা লিখে দিলাম এটা মেডিকেলের প্রশ্নেও আসছে, যে ব্রেনের কোন অংশ কোথায়? স্নায়ু ক্রসওভার। তাহলে এই যে শ্বসন কার্য নিয়ন্ত্রণ করে, এটা মেডিকেলের প্রশ্নেও আসছে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে। তোমরা যদি এখন থেকে পড়ে ফেলো তোমাদের প্রিপারেশনটা ততই ভালো হবে। ঠিক আছে? আচ্ছা, এতটুকু জানলে হবে। এরপর প্রতিবর্তী ক্রিয়ারও কিছু অংশ এর দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রতিবর্ত ক্রিয়ার কিছু কার্যাবলী এর দ্বারা নিয়ন্ত্রিত হয়। গেল।
এই চারটা কথা বললেই হবে। পন্সের ব্যাপারে এই চারটা কথা বললেই তোমাদের হয়ে যাবে। তোমাদের বইয়ে লেখা নেই, কিছু ইনফরমেশন আমরা অ্যাড করে দিচ্ছি এখানে। আচ্ছা, এরপর আসতেছি আমরা মেডুলা অবলাঙ্গাটার দিকে। মেডুলা অবলাঙ্গাটার দিকে, তাহলে মেডুলা অবলাঙ্গাটা দেখো, মস্তিষ্কের সবচেয়ে শেষ অংশ, মানে সবচেয়ে পেছনের অংশ বা একদম শেষ অংশ হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। এটা অবলাঙ্গাটা। তাহলে এটা কি? এই যে দেখো আমি বানান লিখে দিছি, এই যে মেডুলা অবলঙ্গাটা, একদম আরেকটু সুন্দর করে লিখে দিই, অবলঙ্গাটা। কি বলো? আচ্ছা, এই যে ঠিক আছে, ঠিক আছে। এরপরে দেখো, তাহলে এটা এটা নিয়ে দেখো কি বলা। তাহলে প্রথমত মেডুলা অবলঙ্গাটা সম্পর্কে আমাদের ইনফরমেশন কি আছে? এটা হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে সবচেয়ে হ্যাঁ মেডুলা 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 সবচেয়ে সবচেয়ে, এটা এভাবে লেখো, সর্বশেষ, মস্তিষ্কের সর্বশেষ অংশ। এটি মস্তিষ্কের সর্বশেষ অংশ, ঠিক আছে। এরপরে শুরু হবে কি? সুষুম্নাকাণ্ড। যেখানেই মেডুলা অবলাঙ্গাটা শেষ হচ্ছে সেখানেই শুরু হবে কি? মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড। এরপরই শুরু হয় সুষুম্নাকাণ্ড। আচ্ছা, তাহলে এরপর এর দৈর্ঘ্য প্রায় 3 সেন্টিমিটার, চওড়া 2 সেন্টিমিটার, স্থূলতা, এর দৈর্ঘ্য, মেডুলা অবলাঙ্গাটার দৈর্ঘ্য প্রায় 3 সেন্টিমিটার, চওড়া হচ্ছে আমাদের প্রায় 2 সেন্টিমিটার, আর স্থূলতা হচ্ছে প্রায় 1.2 সেন্টিমিটার। আচ্ছা, কোথায়? এরপরই শুরু হয় সুষুম্নাকাণ্ড। আচ্ছা, এরপর এর কাজে আসি। আমাদের যে মেডুলা অবলঙ্গাটা, এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে এটা হৃদস্পন্দনে হেল্প করে। হৃদস্পন্দন মানে তোমার হার্টবিট যেটা আছে, তোমার হার্টবিটে এ হেল্প করবে। তাহলে হৃদস্পন্দন বা হার্টবিট, হৃদস্পন্দন বা হার্টবিট করাতে সাহায্য করবে, ঠিক আছে। হৃৎপিণ্ড হার্টবিট, হৃদস্পন্দন বা হার্টবিট করাতে সাহায্য করবে। তারপর রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তারপর আর কি করা যায়? লালাগ্রন্থি, হ্যাঁ, লালাগ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। লালাগ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। পৌষ্টিক নালীর পেরিস্টালসিস চাপ নিয়ন্ত্রণ করে, অথবা তোমরা সহজ বাংলায় শিখো, পৌষ্টিক নালীর চাপ নিয়ন্ত্রণ করে, পেরিস্টালসিস। লেখা শেষ নেই, পেরিস্টালসিস চাপ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। তাহলে কি কি বললাম? কয়টা কাজ বললাম? হৃদস্পন্দন, লালাগ্রন্থির ক্ষরণ এবং পৌষ্টিক নালীর পেরিস্টালসিস
পেরিস্টালসিস চাপ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, পেরিস্টালসিস চাপ বলতে তোমরা কি বুঝো? পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী বুঝো তোমরা? বুঝো না? আচ্ছা, তোমাদেরকে এটা একটু সেভ করে রাখি, তারপরে বলতেছি। আগে একটু এটা বলে ফেলি, তারপরে আমি চিত্রটা দেখাবো। এটা দেখো, প্রথমত হার্টবিট, হার্টবিটটা বুঝছি, হৃদস্পন্দন বা হার্টবিট নিয়ন্ত্রণ করে, এটা বুঝছি, আমাদের হার্টবিট করাইতে এটা হেল্প করবে। এরপর লালা গ্রন্থির ক্ষরণ। লালা গ্রন্থি কি? যেখান থেকে মূলত লালা তৈরি হয়, বা এই যে আমাদের মুখে যে থুতুটা আছে বা স্যালাইভা, এটাকে ইংলিশে বলে স্যালাইভা, এই থুতুটা বা লালাটা তৈরি করে। এটা কোথায় আছে? আমাদের মুখমণ্ডলিতে আছে। কোথায়? এই জায়গায়। এটাকে বলে প্যারোটিড। লালা গ্রন্থি হচ্ছে টোটাল 3 জোড়া আছে আমাদের। কয় জোড়া? 3 জোড়া, মানে 6টি। 3 জোড়া বা 6টি লালা গ্রন্থি আমাদের মুখমণ্ডলে আছে, মানে মুখগহ্বরের আশেপাশে। কোথায় আছে? একটা হচ্ছে সাব ম্যাক্সিলারি, এই জায়গায় সাব ম্যাক্সিলারি। এই যে জ লাইন আছে না, জ লাইন, আমাদের যে জ লাইন, এই জ লাইনের নিচে এই জায়গায় সাব ম্যাক্সিলারি, এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে, তাহলে 1 জোড়া। কি? আচ্ছা, সমস্যা নেই। সাবলিঙ্গুয়াল, জিহ্বার নিচে, সাবলিঙ্গুয়াল জিহ্বার নিচে। আর হচ্ছে প্যারোটিড হচ্ছে এই জায়গায়। তাহলে এখানে একটা, জিহ্বার নিচে 2টা, এই 2 জায়গায় 2টা, টোটাল 6টা বা 3 জোড়া, 3 জোড়া বা 6টি লালা গ্রন্থি উপস্থিত। এরপর আসতেছে কি? পৌষ্টিক নালীর পেরিস্টালসিস চাপ। প্রথম হচ্ছে পৌষ্টিক নালী কি? তাহলে পৌষ্টিক নালীর জন্য আমাদের আমরা ক্লাস 9-এ যেটা পড়াচ্ছি, ক্লাস 9-এর ফাইলটা একটু ওপেন করতে হবে, ওইটাতে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ক্লাস 9-এর ফাইল, এই যে চ্যাপ্টার 5, এটা একটু ওপেন করি। এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের পৌষ্টিক নালী। এই যে এখান থেকে শুরু হবে, দেখো এই জায়গা থেকে শুরু হবে। এই যে দেখো পুরো একটা নালী এইদিকে যাবে, এই নালী, এই নালী, এই নালী, তারপর এদিকে যাবে, এই ক্ষুদ্রান্তর পরে বৃহদান্ত্র, তারপরে এই যে এটাকে পুরাটাকে বলে পৌষ্টিক নালী। এই যে এটা পুরাটা হচ্ছে কি? পৌষ্টিক নালী। আচ্ছা, তাহলে এই যে পৌষ্টিক নালী, এই পৌষ্টিক নালী খাবার যখন এর মধ্যে দিয়ে যায়, প্রথমে আমি মুখে চাবাই, ওটা একটা বিষয়। এরপরে যত দিকে যাবে, যত নিচে যাবে, পেশি একটা চাপ দিবে। এই যে অন্ননালী, একটা নালী আছে না, এই নালীর একটা চাপ দিবে। পাকস্থলী, এই একটা চাপ দিবে। ক্ষুদ্রান্তের কাছে গেলে ও একটা চাপ দিবে। বৃহদান্তের কাছে গেলে ও একটা চাপ দিবে। মানে হ্যাঁ, খাদ্য মণ্ডে পরিণত হয়, মানে খাদ্যকে চূর্ণ বিচূর্ণ করতে। ঠিক আছে, মুখে তো একবার চাবাচ্ছ, যত ভিতরে যাবে তত খাবারটাকে কি চাবানো হবে। এই যে তোমরা মনে করো এটা একটা নল যখন চাপ দিবে তখন ভেতরেরটা ইয়া হয়ে যাবে না, মানে ভেঙে যাবে না, ওইরকম একটা অবস্থা। হ্যাঁ, পাতার মতো যেটা থাকে এটাকে বলে অগ্নাশয় বা প্যানক্রিয়াস। অগ্নাশয় বা প্যানক্রিয়াস। তাহলে এই যে নলের যে চাপ বা পেশির যে চাপ, ওইটাকে আমরা পেরিস্টালসিস বলি। তাহলে আবার আগের ফোল্ডারে আমরা চলে যাই। আগের যে পেশির যে চাপ, ওইটাই আমরা বলতেছি পেরিস্টালসিস। সেমটাতে চলে আসছি না? ঠিক আছে, এই যে এখানে। তাহলে এই যে পেরিস্টালসিস চাপ, পেশির যে চাপ, পেশির চাপকে আমরা পেরিস্টালসিস বলি। তাহলে আজকে এই পর্যন্তই, তোমাদের মেডুলা অবলাঙ্গাটা শেষ, তার মানে তোমাদের মস্তিষ্কের পার্টটা শেষ। মস্তিষ্কে কি কি আছে ওটা আমরা শেষ করলাম।